প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে আমি আপনাদের সাথে ভিক্টোরিয়ান যুগ নিয়ে আলোচনা করব। যে কোনো কবি সম্পর্কে জানতে চাইলে বা যে কোনো কবির লেখা সম্পর্কে জানতে চাইলে ওই যুগের লোকজনের চিন্তা চেতনা কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, সমাজের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এগুলো সম্পর্কে জানতে হয়। আর মূলত সমাজের রাজনৈতিক অবস্থা আর সামাজিক অবস্থা জানা গেলেই ওই কবিদের সম্পর্কে, ওই যুগের সকল কবি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। আর তাই যে কোনো কবি সম্পর্কে লিখতে গেলে প্রথমে সেই যুগ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সাথে ভিক্টোরিয়ান যুগ নিয়ে আলোচনা করব, তাহলে 1830 থেকে 1900 সাল পর্যন্ত। Victorian age has a specific significance in the history of England for an era of peace and growth on all fronts. ভিক্টোরিয়ান যুগ একটা নির্দিষ্ট কোনো তাৎপর্য রয়েছে ইন দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের ইতিহাসে, ফর অ্যান এরা অফ পিস অ্যান্ড গ্রোথ। কারণ একটা তাৎপর্য রয়েছে, বিশেষ তাৎপর্য রয়েছে। কেন? যে তখন পিস এবং গ্রোথ, শান্তি এবং উন্নয়নের একটা যুগ ছিল। এই কারণে অন অল ফ্রন্টস, সমস্ত দিক থেকে গ্রোথটা ছিল, সমস্ত দিক থেকে, যেমন সমস্ত দিক থেকে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, বৈজ্ঞানিক ক্ষেত্রে ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই একটা গ্রোথ চলছিল, মানে উন্নয়ন চলছিল। দ্য এজ ইজ ফেমাস ফর দ্য অ্যাডভান্সমেন্টস অফ ইংলিশ পিপল ইন দ্য কেস অফ পলিটিক্যাল expansion, scientific knowledge, and also materialistic pursuit and progress. This age is famous for the advancement of the English people. ইংলিশ লোকদের, মানে ইংল্যান্ডের লোকদের উন্নয়নের জন্য এই যুগটা ছিল বিখ্যাত। সায়েন্টিফিক নলেজ, তখন আরও উন্নয়ন হয়েছে কিসের? বৈজ্ঞানিক জ্ঞানের আরও উন্নয়ন হয়েছে, দেখো। অ্যান্ড অলসো ম্যাটারিয়ালিস্টিক পার্সেন্টস, এবং আরও ছিল ম্যাটারিয়ালিস্টিক পার্সেন্টস। ম্যাটারিয়াল মানে জানো যে তোমরা পদার্থ, পার্সেন্টস মানে ধরো পদার্থের বিষয়ে ছোটা, তাহলে পদার্থের পিসেরা মূলত এখানে ম্যাটারিয়ালিস্টিক বলতে নিজস্ব লাভ বা অর্থ সম্পত্তি, মানে অর্থ সম্পত্তি এগুলোর পিছে ছোটা, অ্যান্ড প্রোগ্রেস এবং উন্নয়ন। ঠিক আছে, ম্যাটারিয়ালিস্টিক মানে পার্থিব। এক কথায় ম্যাটারিয়ালিস্টিক বলতে পার্থিবটাকে ধরা যেতে পারে। The age witnessed the Industrial Revolution in its full swing. এইজটা সাক্ষী, উইটনেস জানো সাক্ষী, আর উইটনেস যখন ভার্ব হিসেবে বসে তখন এটা সাক্ষী দেওয়া। এই সময়টা সাক্ষী দিয়েছিল দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইটস ফুল, তোমার শৈল্পিক বিপ্লব, ইন ইটস ফুল সুইং, পুরোদমে। Mechanical devices were much developed and productivity increased to an incredible level by the help of machines. দেখো, মেকানিক্যাল ডিভাইসেস, তোমার যান্ত্রিক যে যন্ত্রপাতি ওয়ার মাস ডেভেলপড, এটা উন্নত হয়েছিল, অ্যান্ড প্রোডাক্টিভিটি ইনক্রিজড, এবং সেখানে তোমার প্রোডাক্টিভিটি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, টু অ্যান ইনক্রেডিবল লেভেল, অবিশ্বাস্য রূপে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বাই দ্য হেল্প অফ মেশিনের সাহায্যে। ওই সময়টায় মেকানিক্যাল যান্ত্রিক যে বিষয়গুলো বা তোমার ওই যন্ত্রতন্ত্র মানে পরিমাণ বৃদ্ধি পাইছে, যে কারণে ফসল উৎপাদন, বিভিন্ন মানে তোমার পণ্যদ্রব্য উৎপাদন অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পাইছে। এটা এমন, যেমন ধরো একটা সময় ছিল যে পুরো একটা ধরো 1 বিঘা জমিতে যেখানে 2 মণ বা 5 মণ হতো, এইখানে 1 বিঘাতে 40 মণ হয় বা 30 মণ হয় বা 20 মণ হয়। ঠিক আছে, 5 মণের জায়গায় যদি 30 মণ হয় তাহলে অবিশ্বাস্য। সর্বোচ্চ আগে 5 মণ যেখানে, তো এখানে এখন দেখা যায় 30 মণ। একটা লোক যেখানে একটা কাজ করতে
ধরো একদিন তো সেখানে একটা লোক একটা কাজ করতে নেয় 10 মিনিট। ঠিক আছে, এরকমভাবে অবিশ্বাস্যভাবে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ইনফ্যাক্ট ইংল্যান্ড ফ্লোরিস্ট ইন ট্রেডস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। প্রকৃতিতে ইংল্যান্ড ফ্লোরিস্ট ইন ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। ইংল্যান্ড তখন প্রকৃতপক্ষে মানে ফ্লোরিশ মানে তোমার উন্নতি সাধন করে ইন ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রি। ট্রেড মানে ব্যবসা আর ইন্ডাস্ট্রিজ মানে শিল্পের ক্ষেত্রে। And the benefits of industrial revolution were reaped by the Englishmen. And the benefits of industrial revolution, তোমার শিল্প বিপ্লবের যে উপকার were reaped, রিপ অর্থ পাকা, এটা সর্বোচ্চ সীমায় পৌঁছে বাই দ্য ইংলিশম্যান, ইংলিশম্যানদের দ্বারা, মানে ইংল্যান্ডের লোকদের ইংলিশম্যান বলা হয়, তাদের দ্বারা বা তারা তাদের ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে সম্পূর্ণভাবে এটার ফল ভোগ করলো আর কি। তারপরে দেখো দে মেড এ হিস্ট্রি ইন পলিটিক্স, তারা রাজনৈতিক ক্ষেত্রে একটা ইতিহাস গড়েছিল। ওই সময় ভিক্টোরিয়ান যুগে তারা রাজনৈতিক ক্ষেত্রে ইতিহাস গড়েছিল। কি ইতিহাস গড়েছে দেখো, দেয়ার এম্পায়ার এক্সপ্যান্ডেড মোস্ট ইন দিস এজ, তাদের এম্পায়ার রাজত্ব এক্সপ্যান্ডেড বৃদ্ধি পাইছিল মোস্ট সবচেয়ে বেশি ইন দিস এজ, ভিক্টোরিয়ান যুগেই তাদের রাজত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পাইছিল। ওই যে একটা কথা আছে, বলা হয় যে ইংল্যান্ডের তোমার দেশ থেকে মানে তাদের দেশ থেকে কখনো সূর্য ডুবেই না, মানে সারা পৃথিবী জুড়েই তাদের রাজত্ব ছিল। ঠিক আছে, ওই সময়টা এগুলো বৃদ্ধি পেয়েছিল। অ্যান্ড দে ফাউন্ডেড কলোনিজ থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, তারা সারা বিশ্বে কলোনি স্থাপন করছে। কলোনি মানে এক স্থানে আমাদের দেশ থেকে থাইকা অন্য দেশে আমাকে রাজ্য বিস্তার করা, অনেকটা শোষণ করা এরকম। যেমন পাকিস্তান আমাদেরকে শোষণ করছে, পাকিস্তানের আমরা একটা কলোনি ছিলাম। ইংল্যান্ড এরকম সারা বিশ্বরেই কলোনি বানাই নিয়েছিল। দেয়ার ওয়াজ দ্য ইন্টেলেকচুয়াল মার্চ ইন দিস এজ, ইন্টেলেকচুয়াল তোমার বুদ্ধিগত মার্চ অগ্রসর ইন দিস এজ, এই সময়ে মানুষের তাদের চিন্তা চেতনা খুবই অগ্রসর হয়েছে। ঠিক আছে, এই ভিক্টোরিয়ান যুগে। দ্য ইনভেনশন অফ স্টিম ইঞ্জিন হ্যাড এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট, তাহলে ইনভেনশন স্টিম ইঞ্জিনের মানে আবিষ্কার হয় তখন, এটার একটা ট্রিমেন্ডাস মানে মারাত্মক বা ব্যাপক কোনো প্রভাব ছিল। অ্যান্ড চেঞ্জ দ্য ভেরি ক্যারেক্টার অফ প্রোডাক্টিভ প্রসেস, এই স্টিম ইঞ্জিনের মানে সৃষ্টির কারণে ভেরি ক্যারেক্টার অফ প্রোডাক্টিভ প্রসেস, তাদের উৎপাদনের যেই পদ্ধতির তার সব কিছুই তাদের পরিবর্তন করে ফেলছে। ঠিক আছে, যে তারা যেমন ধরো আগে আমাদের দেশে একটা লোক হাল চাষ করতে পারতো কতটা সময়, ধরো একদিনে হয়তো বা 1 বিঘা। এখন তো জানো যে একটা লোক একটা ট্রাক্টর যাবত একলে পুরো 100 করে ফেলতে পারে, তাতে একবারে সব তোমার ঠিক করে ফেলতে হবে যাতে তারপরে ফসল বুনতে পারে। কিন্তু একটা লোক যেখানে পারতো সেখানে এখন পারে 100। ঠিক আছে, অ্যানাদার সিগনিফিকেন্ট রেভুলেশন, আর একটা বড় পরিবর্তন ইন সায়েন্টিফিক থটস, আর একটা বড় পরিবর্তন ছিল তা হলো বৈজ্ঞানিক চিন্তা চেতনায়। ওয়াজ ডারউইনস থিওরি অফ এভলিউশন অফ দ্য স্পেসিস, ডারউইনের সেই থিওরিটা, এটা ছিল ডারউইনের থিওরির যে একটা বিপ্লব এসেছিল সেটাই ছিল আর একটা বড় পরিবর্তন। ডারউইনের থিওরি দ্যাট দো সামথিং শকিং ফর দ্য এজ, যদিও কিছুটা ওই সময়ে ডারউইনের থিওরিটা তোমার শকিং ছিল, তোমার বেদনাদায়ক ছিল, বাট ফার্মলি লেইড দ্য ফাউন্ডেশন অফ রেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচার ইন দ্য হিউম্যান ওয়ার্ল্ড। কিন্তু তার থিওরির কারণে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে মানুষের মনে, তা হলো যুক্তিযুক্ত রেশনাল যুক্তিগত এবং বৈজ্ঞানিক কালচার সংস্কৃতি চলে আসলো ইন দ্য হিউম্যান ওয়ার্ল্ড, মানুষের মধ্যে। মানে ডারউইন যখন থিওরিটা দিল, যদিও ওই সময়ের লোকদের জন্য এটা ছিল কিছুটা শকিং, কিন্তু তার ওই থিওরি শোনার পর মানুষ চিন্তা করতে শুরু করলো, বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে শুরু করলো যে এটার কারণে কোনটার কারণে যুক্তি চাইলো মানুষ, যুক্তি যেটা জিতবে সেটাই।
অনেকটা যেমন ওই যে ডারউইনের থিওরিটা জানো, যে সে বলছিল যে মানুষ প্রথমে বানর ছিল, তারপর বানর থেকে মানুষ ধীরে 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 পরিবর্তন হইয়া মানুষ হয়েছে। এটাও ওই ডারউইন তার থিওরিতে একেবারে তোমার প্রমাণ করে দেখাইছে যে এই মানুষ এইভাবে হয়েছে। কিন্তু যাই হোক, এই ডারউইনের থিওরি, ডারউইন যেমন একটার একটা যুক্তি দিয়ে দেখাইছে, একইভাবে মানুষও তোমার যুক্তি খুঁজতে শুরু করলো। এই যে তোমার ভিক্টোরিয়ান এই যে দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ডেভেলপমেন্ট হ্যাড অলসো ব্যাড সাইড টু শো। ইন্ডাস্ট্রিয়াল তোমার কমার্শিয়াল, এই যে ইন্ডাস্ট্রিয়াল যেটাকে বলে তোমার শিল্প এবং কমার্শিয়াল বাণিজ্যিক যে উন্নয়ন, এটারও একটা ব্যাড সাইড ছিল দেখানোর মতো। বাণিজ্যিক শিল্প এটার একটা ব্যাড সাইড ছিল। কি হলো? আনহেলদি ইসলাম গ্রিউ আপ ইন নিউ ইন্ডাস্ট্রিয়াল সিটিজ। আনহেলদি অস্বাস্থ্যকর তোমার স্লাম বস্তি গড়ে উঠলো ইন নিউ ইন্ডাস্ট্রিয়াল সিটিজ। নতুন করে যেসব এলাকাতে ইন্ডাস্ট্রি বসানো হয়েছে তাদের ওইখানে তোমার অস্বাস্থ্যকর বস্তি গড়ে উঠেছেন। ফ্রি ওপেন এয়ার কান্ট্রি লাইফ ওয়াজ ভ্যানিশড ফর অকিউপেন্টস অফ ইন্ডাস্ট্রিজ। এবং ফ্রি ওপেন কান্ট্রি লাইফ, একেবারে আমরা এই উন্মুক্ত বাতাস যারা খাচ্ছি দেশে গ্রামে বসে, তাদের জীবনের এই উন্মুক্ত বাতাসটাও ধ্বংস হয়ে গেছে। ইন্ডাস্ট্রি যারা তোমার ইন্ডাস্ট্রির মালিকরা যখন এগুলা এইখানে আইসা তোমার করলো, তোমার ইন্ডাস্ট্রি খুললো, যেমন এখানে একটা ইন্ডাস্ট্রি খুলে দিলে অটোমেটিক এখানকার বাতাস, বায়ু, পানি ইত্যাদি নষ্ট হতে থাকবে। The industrialists started exploitation of cheap labor, including children, for selfish and personal profits. তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই শিল্পবিদরা, যারা শিল্পের মালিক, তারা তারা একটা নির্যাতন শুরু করলো, এক রকমের চিপ লেবার, ইনক্লুডিং তারা কম দামে বেশি পরিশ্রম নিচ্ছিল, যার মধ্যে এবং তারা শিশুদেরও এই ইন্ডাস্ট্রিতে খাটাইতেছিল। কেন? ফর সেলফিশ অ্যান্ড পার্সোনাল, তার তোমার স্বার্থপরের মতো বা ব্যক্তিগত লাভের জন্য। কনভেনশনালিজম কেম ইনটু কনফ্লিক্ট উইথ র্যাডিক্যালিজম। কনভেনশনালিজম কেম ইনটু কনফ্লিক্ট। কনভেনশনালিজম মানে হলো যা তোমার চিরাচরিত যেই চিন্তা চেতনা ভাবনা, ঠিক আছে, এগুলো কেম ইনটু কনফ্লিক্ট, এটা দ্বন্দ্বে পড়ে গেল উইথ র্যাডিক্যালিজম, সংস্কারমূলক চিন্তা চেতনার সাথে। ঠিক আছে, তারা এতদিন যাবৎ যা জেনে এসেছে ওইটা দ্বন্দ্বে পড়ে গেল যখন সংস্কারের একটা কথা আসলো। তারা মনে করতে অনেকে শুরু করলো, অনেকে মনে করছে যেরকম বাপদাদা চলছে তার পূর্বপুরুষ চলছে সেভাবেই চলবো। কিন্তু ওই ভিক্টোরিয়ান এই যে সবাই বৈজ্ঞানিকভাবে যেই চিন্তা করা শুরু করলো, তখন তারা এই সংস্কারমূলকের সাথে পার্থক্য করতে শুরু করলো। দেখো, নার্সার্ড বাই এ নাম্বার অফ ভিক্টোরিয়ান ইন্টেলেক্টস, এবং এই কনভেনশনে কিছু ভিক্টোরিয়ান ইন্টেলেকচুয়ালস, ভিক্টোরিয়ান যুগের যারা কিছু বুদ্ধিজীবী আছে, তারা এটাকে যারা লালন পালন করেছিল, তারাও এটা নিয়ে তোমার সংস্কারমূলক একটা চিন্তা চেতনার দ্বন্দ্বে পড়ে গেল। টেনিসন, ব্রাউনিং, ডিকেন্স, আর্নল্ড, থ্যাকারি ওয়ার সাম ফেমাস রাইটার্স অফ দ্য এজ। টেনিসন্স, এই যে ব্রাউনিং, এরা ছিল কিছু বিখ্যাত রাইটার ওই সময়। ইন দেয়ার রাইটিং ইজ সিন দ্য জাস্টিফিকেশন অফ ওল্ড ফেইথ অ্যান্ড আইডিয়ালিজম। তাদের রাইটিংয়ে কিছু ওল্ড ফেইথ, পুরনো যেই বিশ্বাস, আদর্শ, এগুলো দেখানো হয়েছে, এগুলোর জাস্টিফিকেশন দেখানো হয়েছে, ভালো মন্দ ইত্যাদি। জাস্টিফিকেশন মানে ভালো মন্দর বিচার। টেনিসন আইডিয়ালাইজেস কিং আর্থার অ্যাজ দ্য স্পেসিফিক মডেল অফ লিভিং অ্যান্ড লিভিং। টেনিসন কিং আর্থারকে একটা মডেল হিসাবে দেখাইছে, যে কিং আর্থারের জীবনটা খুব ভালো, ঠিক আছে, এটাকে সে মডেল হিসাবে দেখাইছে। মডেল মানে তো বুঝো যে এটা যেমন একটা জিনিস দিয়ে আমরা সব বিচার করি, ঠিক আছে, যেমন কোষ্টি পাথর, মডেলটা অনেকটা কোষ্টি পাথরের মতো, যেটাতে আমরা স্বর্ণই করি।
তাই একজন মডেল দিয়ে আমরা, যেমন আমাদের মডেল হলো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, তাকে দিয়ে আমরা সব কিছু বিচার করি। এরকমই কিং আর্থারে টেনিসন একটা মডেল হিসেবে তুলে ধরেছিল। অ্যান্ড ব্রাউনিং স্টিক্স টু দ্য ভেরি ওল্ড ক্রিশ্চিয়ান ফেথ, কিন্তু ব্রাউনিং ভেরি ওল্ড ক্রিশ্চিয়ান ফেথ, যে পুরনো যে বিশ্বাস ছিল সেইটার দিকেই ব্রাউনিং ঝুঁকে রইল। টু ব্রাউনিংয়ের কাছে সিন্স ইজ গড ইন হেভেন, যেহেতু আল্লাহ তালা আছে বা গড আছে স্বর্গে, অল ইজ ওয়েল উইথ দ্য ওয়ার্ল্ড, সুতরাং পৃথিবীতে যা হচ্ছে সব কিছু ভালোর জন্যই হচ্ছে। এটা ছিল ব্রাউনিংয়ের বিশ্বাস। ব্রাউনিং কী করলো? ব্রাউনিং সে গডের দিকেই রইল, যে গড যা করে ভালোর জন্য করে। অ্যান্ড ডিসপাইট টেনিসনস বেসিক আইডিয়ালিজমস অফ দ্য ফেইথ, যদিও টেনিসনের মূল যেই আদর্শ রইল বিশ্বাসের প্রতি, হি অ্যাডমিটস দ্য নেসেসিটি অফ সায়েন্টিফিক প্রোগ্রেস ইন হিজ অ্যাফার্মেশন। তাহলে সে কি বলে, সে এটা ভেবে নিল যে হ্যাঁ পরিবর্তনের দরকার আছে, বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নয়নের দরকার আছে। তাই সে কি বলল দেখো, মটিডি আর্থার একটা কবিতায় বলল, দ্য ওল্ড অর্ডার চেঞ্জেথ ইয়েল্ডিং প্লেস টু নিউ অ্যান্ড গড ফুলফিলস হিমসেলফ ইন মেনি ওয়েজ, যে পুরনো যে আমাদের নিয়মকানুন আইন রীতিনীতি এগুলো পরিবর্তন হয়, ইয়েল্ডিং প্লেস টু দ্য নিউ, নতুনের কাছে জায়গা, নতুনকে জায়গা করে দেয়, ঠিক আছে। এবং গড কি করে, গড ফুলফিল হিমসেলফ এবং ইন মেনি ওয়েজ, এবং ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বা গডে বিভিন্নভাবে পরিপূর্ণ করে দেয়। আর এটা কেন? কেননা পুরনো কিছু অর্ডার যেগুলো খুব ভালো প্রথা, সেগুলো নতুনকে যেন কলুষিত না করে। একটা যেমন আগে একটাই ছিল যে হিন্দুদের স্বামী মারা গেলে বউদের সাথে সাথে পুড়িয়ে দেওয়া, ঠিক আছে, কি করলো মানুষ, এটাকে বাদ দিয়ে দিল, ঠিক আছে, কারণ আগে ওটা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের সমাজ পরিবর্তনের সাথে সাথে এটা চেঞ্জ করতে হয়েছে। দেখো, দাস দ্য চেঞ্জেস ইন অল স্পিয়ার্স অফ লাইফ, এরকমই জীবনের সমস্ত ক্ষেত্রেই দেখা যায় পরিবর্তন দেখা দিচ্ছিল। দ্য ভিক্টোরিয়ান এজ রেকর্ডেড এ নাম্বার অফ নিউ সোশ্যাল মেজার্স সাচ অ্যাজ দ্য ক্যাথলিক এমানসিপেশন অফ 1829, the parliamentary reformation of 1832, and the suppressions of slavery in the colonies in 1833. তাই ভিক্টোরিয়ান এজটা রেকর্ডেড এ নাম্বার অফ নিউ সোশ্যাল মেজার্স, ভিক্টোরিয়ান এজে রেকর্ড করছে মানে অথবা এটা তোমার তুলে দেখাইছে একটা নতুন সোশ্যাল মেজার, একটা সামাজিক নতুন কোনো পরিমাপটাকে, যেমন পরিমাপ কী ছিল, দ্য ক্যাথলিক এমানসিপেশন অফ, ক্যাথলিকদের এমানসিপেশন মুক্তি 1829 সালে। পার্লামেন্টারি রিফরমেশন, পার্লামেন্ট রিফর্ম হয়েছে 1832 সালে। অ্যান্ড সাপ্রেশন অফ স্লাভারি, এবং দাসত্বের যে নির্যাতন ইন দ্য কলোনিতে, বিভিন্ন কলোনিতে ইংল্যান্ড যে সাপ্রেশন শুরু করলো, তারা বিভিন্ন রাষ্ট্র দখল করে, বিভিন্ন তোমার ইটি দখল করে। দেখো, এই বিষয়গুলো মেজার্স মানে এই বিষয়গুলো ডেফিনেটলি ইন্ডিকেটেড এ সোশ্যাল প্রোগ্রেস, এগুলো অবশ্যই নিঃসন্দেহে একটা সামাজিক উন্নয়নকেই নির্দেশ করে। অ্যান্ড দ্যাট এমপ্লয়েড এ টেন্ডেন্সি টু ফ্রি ফ্রম দ্য রিগুরাস অফ দ্য কনভেনশনস অফ দ্য এজ, আর এগুলো এই বিষয়গুলো এমন একটা প্রবণতার সৃষ্টি করেছে যা এই চিরাচরিত যেই একটা তোমার খামখেয়ালিপনা আছে বা বিষয় আছে তা থেকে সবাইকে মুক্তি দিচ্ছে। অফকোর্স দ্য ফুল ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স ওয়াজ ইয়েট টু কাম, যাই হোক অবশ্যই ফুল ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স, দেখো অবশ্যই এই বুদ্ধিগত যেই একটা মতামত ওয়াজ ইয়েট টু কাম, যা তোমার দেয়ার কথা ছিল, বাট দ্য প্রিপারেশন ওয়াজ দেয়ার টু ডন দ্য কামিং অফ নিউ এজ অফ রেশনাল ইনকোয়ারিজ অ্যান্ড দ্য সায়েন্টিফিক অ্যাপ্রেজমেন্ট অফ ফ্যাক্টস। বাট
দেখো, বাট দ্য প্রিপারেশন, এই প্রস্তুতি ছিল টু দ্য ডন, দ্য কামিং অফ নিউ এজ, নতুন যুগের একটা তোমার সূচনা করবে, যেখানে রেশনাল ইনকোয়ারিজ, যুক্তিযুক্ত তোমার অনুসন্ধান করবে এবং সায়েন্টিফিকভাবে কোনো বিষয়টাকে মূল্যায়ন করবে। মোট কথা যে এইসব বিষয়টা অথবা এই সময়ের এই যে পরিবর্তন ইত্যাদি আসছে, এই কারণে মানুষ কী করলো, যে ওদের সমাজে আর একটা নতুন যুগের সূচনা হলো, যেইখানে মানুষ যে কোনো কিছু যুক্তিযুক্তভাবে অনুসন্ধান করবে এবং বৈজ্ঞানিকভাবে কিছুকে মূল্যায়ন করবে। ওল্ড কনভেনশনস অ্যান্ড মোশনস স্টিল কন্টিনিউড, কিন্তু পুরনো যেই প্রথা বা তোমার মোশন বিষয় স্টিল কন্টিনিউ, এটা এখনও চলতে রইল। বাট প্রোটেস্ট, কিন্তু যেখানে প্রোটেস্ট লাউড এনাফ ওয়ার হার্ড টু, কিন্তু যেখানে এই ওল্ড কনভেনশনটাকে আবার ভালোভাবেই তারা তোমার করেছিল, ওয়ার হার্ড টু, এটাও প্রোটেস্ট করেছিল, তোমার বিদ্রোহ, মানে এটার বিপক্ষেও তারা কোথায় হয়েছিল, এবং বিপক্ষে কথাটাও শোনা গেছে। এক কথায় যে পুরনো প্রথা ঠিকই চলছে, কিন্তু এখানে প্রতিবাদের সুরও শোনা গেছে, অনেকেই বলছে না এটা ঠিক না, ওটা ঠিক না, ঠিক আছে, এমন কিছু। The Victorian world was vibrant with diverse events and drastic change in social and political concepts. ভিক্টোরিয়ান ওয়ার্ল্ডটা ভাইব্রেন্ট, এটা ছিল খুবই একটা জাকালো এমন কিছু বা কম্পনশীল, উইথ ডাইভার্স ইভেন্টস, যেখানে ছিল বিভিন্ন ধরনের ডাইভার্স মানে বিভিন্ন ধরনের ঘটনা, ড্রাস্টিক চেঞ্জ আরও ছিল দ্রুত কোনো পরিবর্তন, ইন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনসেপ্ট, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে। ইটস লিটারারি আইডিয়াস অ্যান্ড অ্যাসপিরেশন কুড নট ন্যাচারালি লিভ অ্যাসাইড দ্য কন্টেম্পোরারি সোশ্যাল রিয়ালিটিস, যা এটার লিটারারি আইডিয়াস, এটার সাহিত্যিক যেই ধারণা বা আকাঙ্ক্ষা, কুড নট ন্যাচারালি লিভ, স্বাভাবিকভাবে রাখতে পারেনি অ্যাসাইড দ্য কন্টেম্পোরারি সোশ্যাল রিয়ালিটি, সমসাময়িককালের সামাজিক যেই বাস্তবতা, এটা ওরা মানে পাশ কাটাতে পারেনি। এক কথায় তোমার সাহিত্যিকরা এই যে তোমার ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিকরা তারা সমসাময়িককালে যেসব এই পুরনো প্রথা তোমার চলতেছিল, এটাকে সবটা বাদ দিয়া তাদের সাহিত্য লিখতে পারেনি। লিটারেচার অ্যান্ড সোসাইটি ইনএভিটেবল ওয়েন্ট টুগেদার, এই সাহিত্য এবং সমাজ একইভাবে মানে একসাথেই চলতে রইল, অ্যাট টু ট্রান্সক্রাইব অ্যান্ড ফর্ম দ্য স্পিরিট অফ দ্য এজ, এবং তারা কী করলো, এখানে এনে তারা সব কিছু স্পিরিট অফ দ্য এজ সব কিছুই অ্যাড করলো। এখন এই ভিক্টোরিয়ান এজের আর একটা সবচেয়ে হলো, ভিক্টোরিয়ান এজের যা স্পষ্ট করে বলে দেই তা হলো, আর একটা সবচেয়ে বেশি তোমার গুরুত্বপূর্ণ বিষয় হলো, যা মানুষের মধ্যে এমন একটা স্পিরিট, এমন একটা স্পৃহা তৈরি করলো জানার জন্য, যে তারা যতই জানুক আরও জানার জন্য চেষ্টা করতেছিল, যা তোমরা লোটাসিটারে পেয়ে যাবে। যে লোটাসিটারের যে ইউলিসিস কী করলো, যে সে 10 বছর যুদ্ধ করে ফিরে আসছিল, কিন্তু ফিরে আইসা সে দেখলো যে লোটাসিটারে তোমার এরা তোমার টিথোনাস এমন একটা জীবন চাইছিল যেন শেষ না হয়। মানে মানুষ, ভিক্টোরিয়ান যুগের মানুষ যা মানে একেবারে সুপার ন্যাচারাল এমন কিছু পাইতে চাইছিল, যে তারা যতই পায় তবুও যেন তৃষ্ণা মেটে না, এমন কিছু, যারা যতই আবিষ্কার করে তবু আরও আবিষ্কারের নেশায় থাকে। এটা তাদের একটা তোমার এটা কি অসংলগ্ন চাওয়া ছিল, যেটা তাদেরকে, আর এটাই তাদের ওই সময়ের এত আগ্রহ, যা ইংল্যান্ডকে আজকে এত বড় পর্যায়ে নিয়ে এসেছে আর কি, বুঝছো। যাই হোক, যে কোনো কবি সম্পর্কে যে কোনো কিছু জানলে আমাদের যেহেতু তার সমাজ সম্পর্কে জানতে হয়, তাই আশা করা যায় যে তোমরা এটা ভালোভাবেই বুঝবে এবং ভালোভাবে আয়ত্ত করে এজটা পরবর্তী স্টেপের দিকে ধাবিত হবে। এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন কবিতা
নিয়ে আলোচনা করতে থাকবো। আল্লাহ হাফেজ। বলেন তো